হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে মহাকর্ষ চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে পৃথিবীর উপগ্রহ সমূহ নিয়ে আলোচনা করব এবং মোট শক্তি, কোনো কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেমন কোনো পৃথিবী কেন্দ্র করে ঘুরে তার মোট শক্তি কত হয় সেই শক্তি সম্পর্কে আলোচনা করবো। অর্থাৎ আজকে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। চ্যাপ্টার শেষের পর এই চ্যাপ্টারতে কেমন কি নিউমেরিক্যাল প্রবলেম নিটে আসে, জয়েন্টে আসে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে ক্লাসগুলো আমি করাই সেগুলো পুরোপুরিভাবে এনসিইআরটির উপর বেস করে, কারণ এনসিইআরটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, এখান থেকে অনেক কোশ্চেনই তোমার পরীক্ষা আছে। আমি পুরো লাইন বাই লাইন তুলে দেবো, তোমাদের বোঝাই। অনেকেই দেখবে এনসিইআরটি বুঝতে পারে না, খুব জটিল লাগে। তো আমি সেইগুলোকে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করি, যেইভাবে তোমরা ক্লাস 11, 12 ফিজিক্স পড়েছিলে সেইভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি। আমি বলবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিও নতুন দেখছো, তারা বিশেষ করে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বা এর আগের পার্টগুলো যদি দেখে থাকো, যে সমস্ত ক্লাস নিটের জন্য আমি করেছিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে খুবই সহজ লাগবে তোমাকে নর্মাল বই পড়ার থেকেও। সেই জন্য যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেইটা তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবো। ওকে, তো প্রথম যেটা ডিসকাস করবো সেটা দেখেন যে পৃথিবীর উপগ্রহ সমূহ। এর আগের বিষয়গুলো আমি আলোচনা করে দিয়েছিলাম, যা দেখুনি দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে পৃথিবী উপগ্রহ মানে হচ্ছে কি, পৃথিবী দেখুন যেমন কি দেখে নাও, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহ কী আছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়, তাই না? মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, বিভিন্ন রকম গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়ায় এবং এই গ্রহগুলোকে আবার অনেকগুলো প্রাকৃতিক উপগ্রহ আছে যেগুলো ঘুরে বেড়ায়, সেগুলোকে আমরা উপগ্রহ বলি। যেমন পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে কি আছে, চাঁদ আছে, তাই না? পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ বৃত্তাকার পথে বা বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। তো এইগুলো বলা হয় কি, প্রাকৃতিক গ্রহ, প্রাকৃতিক উপগ্রহ। এবার দেখে নাও, পৃথিবীর থেকে আরও অন্যান্য কিছু কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয়, কিছু কৃত্রিম বস্তুকে তৈরি করা হয় যেগুলোকে পৃথিবী থেকে উপর দিকে তোলা হয় এবং সেটা ঠিক অন্যান্য উপগ্রহগুলো বা গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক সেই বস্তুগুলো পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায়। এগুলোকে বলা হয় কি, কৃত্রিম উপগ্রহ। ওকে, বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি, যে এইগুলো কেন করা হয় দেখানো, বিভিন্ন কারণে, যে আবহাওয়া দপ্তরের খবর নেওয়ার জন্য, বিভিন্ন কমিউনিকেশনের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় রিপোর্ট পাওয়ার জন্য, এমনকি অ্যাটমসফিয়ার এরকে যে মহাকাশে বাইরে সেখানে বিভিন্ন পিকচার বা সেখানে অবস্থা কি সেগুলো জানার জন্য এই সমস্ত বস্তুকে পাঠানো হয় এবং এইগুলোকে হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায়। এইগুলোকে বলা হয় কি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। মানে এরা ঠিক উপগ্রহের মতো বা কৃত্রিম বা গ্রহগুলোর মতো, যেমন একটা বস্তুকে কেন্দ্র করে ঘোরে, ঠিক এই বস্তুগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তাহলে কেপলারের যে বিভিন্ন গ্রহর ক্ষেত্রে যে সূত্র ছিল, সেই সূত্রটা কিন্তু এর ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ কি দেখুন, কেপলার প্ল্যানেটারি মোশনটা কী ছিল, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। ঠিক একইভাবে সেই কৃত্রিম উপগ্রহগুলো কি পৃথিবীকে কেন্দ্র করে ঠিক একইভাবে ঘুরে। যেমন একটা উপগ্রহ যেরকম প্রপার্টিস, যে সমস্ত ধর্ম অবলম্বন করে, ঠিক কৃত্রিম উপগ্রহ সেইভাবে পৃথিবীকে কেন্দ্র করে সেই প্রপার্টিস অবলম্বন করে। সেই জন্য এর ক্ষেত্রে আমরা কেপলার সূত্র প্রয়োগ করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে দেখুন, তাহলে আমরা এখানে কেপলার সূত্র প্রয়োগ করবো এবং এরা কত বেগে ঘুরে সেইটাও আমরা নির্ণয় করব। তাহলে আমরা কী বুঝতে পারলাম, যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে সমস্ত বস্তুগুলো যেগুলো তাকে আমরা গ্রহ বলি, যেমন পৃথিবী, মঙ্গল, শুক্র আছে, শনি, বৃহস্পতি আছে। আর গ্রহকে কেন্দ্র করে যে সমস্ত বস্তু তাদের আমরা প্রাকৃতিক উপগ্রহ বলি, যেমন কি পৃথিবীর ক্ষেত্রে চাঁদ আছে, তাই না? এমন মঙ্গলে দুটো আছে, এরকম দুটো চাঁদ আছে। এবং যেগুলোকে মানুষ তৈরি করে আকাশে পাঠায় এবং সেইগুলো ঠিক চাঁদের মতনই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে এবং এদেরকে বলা কি, কৃত্রিম উপগ্রহ। এদের কাজ কি, আবহাওয়া দপ্তরের বিভিন্ন খবর নেওয়া বা বিভিন্ন একে অপরের সঙ্গে কমিউনিকেশন করানোর জন্য, এক জায়গা থেকে আরেক রিপোর্ট পাওয়ার জন্য, আর কি বিভিন্ন মহাকাশে বিভিন্ন রকম খবর দেওয়ার জন্য, বিভিন্ন পিকচার নেওয়ার জন্য এইগুলো ব্যবহার করা হয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। এটা হচ্ছে বেসিক বিষয়। এবারে আমি এবারে সূর্য, পৃথিবী আর একটা কৃত্রিম উপগ্রহ, এই দুটো যে ছবিটা আনি সেটা কেমন হবে দেখুন।
ধরলাম এইটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা উপগ্রহ আছে। একটা ধরলাম কৃত্রিম উপগ্রহ আছে যার উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে হচ্ছে কি এইচ, আর পৃথিবীর ব্যাসার্ধ কী জানলাম আর। তোমাদের বইয়ে আর ই দেওয়া আছে, আর ই মানে রেডিয়াস অফ আর্থ, আমি আর দিলাম, নর্মালি আর দিলাম। তাহলে কোনো একটা গ্রহ যখন বা কোনো একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথে ঘুরে তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, সেটাকে অভিকেন্দ্র বল বলে। তাহলে এই কৃত্রিম উপগ্রহটি যখন ধরলাম এর ভর হচ্ছে স্মল এম আর এর ভর হচ্ছে কি ক্যাপিটাল এম। ওকে, তাহলে স্মল এম ভরে একটা কৃত্রিম উপগ্রহ যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন পৃথিবীর কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, সেই বলটা বলা কি অভিকেন্দ্র বল। তাহলে কৃত্রিম উপগ্রহের পৃথিবীর দিকে অভিকেন্দ্র বল সেটা কী হবে দেখানো। আমি ধরলাম এটি রৈখিক বেগ হচ্ছে ভি, রৈখিক বেগে ঘুরছে, তাহলে অভিকেন্দ্র বল কী হবে দেখানো। তাহলে এম স্মল এম, কারণ স্মল এম ভরে বস্তু করছে, এম ভি স্কোয়ার বাই এম ভি স্কোয়ার বাই আর আই ডিস্টেন্স। তাহলে এখান থেকে ডিস্টেন্স এইচ, তাহলে আর এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, তার টোটাল ডিস্টেন্স কত হবে আর প্লাস এইচ। ভালো দেখুন, বুঝতে পারলে কি দেখুন, আমরা অভিকেন্দ্র বল জানি কি এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ভি স্কোয়ারটা কি এম ভি স্কোয়ার বাই আর, আর প্লাস এইচ। ওকে, এটা হচ্ছে। এবার দেখুন এই অভিকেন্দ্র বলটা উৎপন্ন হচ্ছে কেন, এই দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষীয় যে আকর্ষণ বলা যায়, নিউটনের গ্র্যাভিটেশন যে ফোর্স আছে, সেই ফোর্সটার জন্যই এই অভিকেন্দ্র বলটা যোগান পায় বা এই অভিকেন্দ্র বলটা উৎপন্ন হয়। তাহলে একটা বস্তু আর একটা বস্তুর দিকে আকর্ষণ কখন হবে, মানে এটা থেকে এই বস্তুটা এই কেন্দ্রের দিকে বা পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে কি, কেন এই অভিকেন্দ্র বলের উৎপত্তি কেন হচ্ছে, এই পৃথিবী আর এই গ্রহের মধ্যে কৃত্রিম উপগ্রহের মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলটাই এই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে এই আকর্ষণ বলটা কি, তাহলে আকর্ষণ বল সেটা কী হবে, এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, ডিস্টেন্সটা কী আছে দেখে নাও আর প্লাস এইচ, তারপর জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। ওকে, এটা তাহলে এই দুটো সেম হবে, তাহলে বলতে পারি কি অতএব এম ভি স্কোয়ার বা এটা ক্যাপিটাল ভি দিলাম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। ওকে, এটা তার হোল স্কোয়ার। এবার দেখে নাও আর প্লাস এইচ একটা কাটবে, স্মল এম কাটবে। দেখে না ক্যালকুলেশন খুব সহজ, মানে লজিকটা ভালো করে বোঝার চেষ্টা হয় যে অ্যাকচুয়ালি আমরা কী করতে চাইছি। এখানে আমি বের করবো কি ভেলোসিটি, এর প্রথমে ভেলোসিটি কি, অর্থাৎ পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো কৃত্রিম উপগ্রহে ঘুরে সেখানে বেগ কত হবে, সেই কৃত্রিম উপগ্রহ কত বেগে ঘুরবে সেই বেগটা আমি নির্ণয় করতে চাইছি। ওকে, তাহলে কীভাবে নির্ণয় করে দেখে না, তাহলে আমি একটা অভিকেন্দ্র বল বের করলাম, অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে কে এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা, তাহলে দুটো ইকুয়াল হবে, কারণ এই বলের জন্য এই অভিকেন্দ্র বলের উৎপত্তি হয়েছে, দুটোকে আমি ইকুয়াল করলাম। তাহলে ইকুয়াল করে দেখে নাও ভি স্কোয়ার তাহলে বা ভি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম দেখে নাও জি এম বাই আর প্লাস এইচ, জি এম বাই আর প্লাস এইচ। ওকে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল, এটা হচ্ছে কি বেগ, রৈখিক কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। তাহলে বা বলতে পারি কি ভি ইকুয়াল টু রুট অফ জি এম বাই আর প্লাস এইচ, জি এম বাই আর প্লাস এইচ। ওকে, এইটা আমরা এটাকে অন্যভাবেও সাজাতে পারি, সেটা হচ্ছে কি দেখে নাও, আমরা জানি কি পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ মান জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, জি এম বাই আর স্কোয়ার। তাহলে বা বলতে পারি কি জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। তাহলে আমরা এটা এখানে বসাতে পারি, তাহলে বা ভি ইকুয়াল টু রুট অফ জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে এটা কি, এইটা কার বেগ বা কার দ্রুতি, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো কৃত্রিম উপগ্রহকে এইচ উচ্চতায় যদি পাঠানো হয়, তাহলে সেই কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে যদি এইচ ব্যাসার্ধ বিশিষ্ট বা এইচ প্লাস আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে যদি আবর্তন করে, তাহলে সেই কৃত্রিম উপগ্রহ যে রৈখিক দ্রুতি হবে, সেই রৈখিক দ্রুতি কী হবে, তার মান হচ্ছে কি ভি ইকুয়াল রুট অফ
জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, যেখানে আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এইটা নেক্সট কী দেখো না, তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছি। ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা এটা পেয়েছি, আর ভি ইকুয়াল টু আমরা এটা পেলাম। এবার তাহলে যেহেতু একটা কৃত্রিম উপগ্রহে পৃথিবীকে কেন্দ্র করে একটা বৃত্তাকার ব্যাসার্ধ ঘুরছে, তার একটা পর্যায়কাল থাকবে, তাই না? দেখে নাও, একটার সঙ্গে একটা মুখস্থ করার একদম প্রয়োজন নেই, একটার সঙ্গে একটা লজিক মেলাবে। তাহলে একটা গ্রহ যদি একটা কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যদি পৃথিবী কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে যখন যে বেগে বা যেই দ্রুতিতে ঘুরছে সেই দ্রুতিটা নির্ণয় করবো কীভাবে? অভিকেন্দ্র বল আর মহাকর্ষ আকর্ষণ দুটোকে ইকুয়াল করবো, ইকুয়াল করে ভি স্কোয়ার বা ভি এর মানটা বের করলাম। এবার কি, যেহেতু একটা বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এখানে একটা পর্যায়কাল থাকবে, সেই পর্যায়কালটা কি সেটা আমরা বের করবো। তাহলে আমরা নেক্সট লিখব কি, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। পর্যায়কালটা কী হবে দেখো না, আমরা নর্মালি কী জানি দেখো না, ভি ইকুয়াল টু এস বাই টি, সরণ বাই সময়। তা সময় ইকুয়াল টু কি, এস বাই ভি। তাহলে এখানে বসাবো ক্যাপিটাল টি, সরণ যদি সরণ, তাহলে পর্যায়কাল মানে কি, টোটাল দ্রুতি, টোটাল দূরত্ব এখান থেকে টোটাল একটা, মানে একটা আবর্তনে যতটা দূরত্ব অতিক্রম করে। আমরা এখানে সময়টা পর্যায়কালটা কী করে বের করে দেখলাম, টোটাল এখানে যদি আমরা সময় ইকুয়াল টু সরণ বাই বা দূরত্ব বাই বেগ বা দ্রুতি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, যখন পর্যায়কাল হয়ে যায় তখন দূরত্বটা কী হয়ে যাবে, মানে একটি পূর্ণ আবর্তন। ওকে, অর্থাৎ বৃত্তের পরিধি, আর বেগটা যেই বা দ্রুতিটা যেটা পেয়ে সেটা। তাহলে এখানে টি ইকুয়াল টু টোটাল দেখে নাও, পরিধি কত, 2 পাই আর প্লাস এইচ। দেখে নাও, কারণ কি এখান থেকে দূরত্ব কত, আর প্লাস এইচ, তাই না? এখান থেকে দূরত্ব আর প্লাস এইচ, তা 2 পাই আর প্লাস এইচ, 2 পাই আর বলে 2 পাই আর প্লাস এইচ, এখানে দূরত্ব হচ্ছে আর এইচ, ডিভাইড বাই ভেলোসিটি ভি। ভি এর মান কোনটা দেখে নাও, এইটা হচ্ছে ভি এর মান, বা এইটাও বসাতে পারে, এইটাও বসাতে পারে, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা বসানো যেতে পারে। তাহলে ভি ইকুয়ালটাই প্রথমে এইটাই বসাচ্ছি, দেখে নাও, রুট অফ জি এম বাই আর প্লাস এইচ। ওকে, জি এম বাই আর প্লাস এইচ। আমি এই ভেলোসিটি বা এইগুলো আমি পাশে লিখে রাখছি। দেখুন, যেই ক্লাসগুলো করাচ্ছি, যেইভাবে করাচ্ছি সেগুলো কিন্তু খাতায় ভালো করে নোট করবে, কারণ নিটের জন্য বা জয়েন্টের জন্য এনসিইআরটি থেকে বাংলায় তোমার মাতৃভাষায় কিন্তু এরকম ক্লাস বেশি তুমি পাবে না। ওকে, সেই জন্য ক্লাসগুলোকে ভালো স্টোর করবে, ভালো করে এইগুলো ক্লাসগুলো ভালো নোট নেবে, যেইগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে নোট নেবে। আমি তোমাদের এনসিইআরটিগুলো লাইন বাই লাইন ধরে যা আছে সেগুলো সবই বোঝাচ্ছি তোমাদের। আর তোমাদের বিশেষ করে এনসিইআরটি যে গ্রিন কালারের ছোটো ছোটো চৌকো বক্স করে ফুটনোট বা কিছু কিছু কনসেপ্ট দেওয়া আছে, সেইগুলো চ্যাপ্টার শেষে আমি একটা ভিডিও করব, সেই বিষয়টা আলোচনা করব। এটা নয় যে সেগুলো স্কিপ করে চলে যাবো, সেগুলো না, সেই জন্য আলাদা স্পেশাল ভিডিও করলে তাহলে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারে কটা ফুটনোট আছে আর কটা কী বিষয় বলা আছে, তাহলে সেইগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। পুরো চ্যাপ্টার আগে থিওরি ক্লিয়ার হবে, তারপরে ওই পয়েন্টগুলোকে আমি ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, তো টোটাল তুমি এনসিইআরটি থেকে A to Z ক্লাস পেয়ে যাবে, যেই লাইনটা যেটা বুঝতে আসবে, যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা এখান থেকে বুঝতে রয়ে যাবে। সেই জন্য ভিডিও ক্লাস স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও, ভি ইকুয়াল টু দুটো জিনিস পেয়ে যাবেন, ভি ইকুয়াল রুট অফ হয় জি এম বাই আর প্লাস এইচ বাই ভি ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। ওকে, দুটো আমি প্রথমে এটা বসালাম, এটা একটু সাজিয়ে লিখবো আমি, দেখে নাও। তাহলে পাচ্ছি কি, তাহলে বা টি ইকুয়াল টু, আমি যদি আর প্লাস এইচকে উপরে তুলে দিই, তার 2 পাই আর প্লাস এইচ রুট অফ আর প্লাস এইচ বাই জি এম বাই জি এম, তাই না? এটা আছে। তাহলে এটা যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই কী হবে দেখো, তাহলে বা টি ইকুয়াল টু 2 পাই রুট অফ আর প্লাস এইচ ভিতরে ঢুকলে স্কোয়ার হয়ে যায়, তাহলে আর প্লাস এইচ তার কিউব বাই জি এম। তাহলে এখান থেকে আমরা পর্যায়কালটাও পেলাম। তাহলে দেখে না, এখানে পর্যায়কালটাও পেলাম আর এই পেলাম। এবার জি এমটা যদি আমি রিপ্লেস করি, এটা পেলাম, জি এমে যায় কি জি আর স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি রিপ্লেস করি, তাহলে টি ইকুয়াল টু কী হবে, 2 পাই রুট অফ আর প্লাস এইচ তার হোল কিউব বাই জি আর স্কোয়ার, তাই না? এটা পেয়ে যাচ্ছে। তা দেখে না, পর্যায়কালটা আমরা এটা পেলাম আর বেগটা এটা পেলাম বা দ্রুতিটা এটা পেলাম।
তাহলে এটা কি আমরা যদি হাইট দিলাম, হাইট যদি নিই। এবার এখানে আরেকটা বিষয় দেখো, যদি এটা দেখে নাও, উচ্চতা যত বাড়বে এইচ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়বে বেগ তত কী হবে, কমতে থাকবে। ভালো করে রিলেশনটা দেখে নাও, উচ্চতা যত বাড়বে এইচ যত বাড়বে, নিচে আছে তো, তাহলে এইচ বাড়লে টোটাল নিচেরটা বেশি হয়ে যাবে, আর নিচেরটা যত বেশি হবে ভিটা তত কমে যাবে। ওকে, আর উচ্চতা এবং বেগ হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ উচ্চতা বাড়লে বেগটা হ্রাস পাবে ধীরে ধীরে। তাহলে এটা আমরা কী বের করলাম, তাহলে এখানে পুরোটা বিষয়টা কনক্লুড করে নাও। তাহলে ভূপৃষ্ঠ থেকে কোনো কৃত্রিম উপগ্রহকে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি রাখা হয় এবং সেই উপগ্রহটি বা কৃত্রিম উপগ্রহ যদি বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করে, তাহলে সেই উপগ্রহটির দ্রুতি কত হবে, v=√g r²/r+h। যদি h এর মান জানা থাকে, আমি r এর মান জানি, g এর মান জানি, h এর মান জানি না, যদি পৃথিবীতে কত উচ্চতায় আছে উচ্চতা যদি বলে দেওয়া থাকে, তাহলে তার দ্রুতিটা খুব সহজে নির্ণয় হয়ে যাবে। শুধু একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, তা সেই কৃত্রিম উপগ্রহে কত দ্রুতিতে ঘুরবে সেটা খুব সহজে নির্ণয় হয়ে যাবে। তোমাকে যদি বলে দেয় যে আর্যভট্ট পৃথিবী ভারতের একটা কৃত্রিম উপগ্রহ, সেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে এত উচ্চতায় আছে, তা সে কত দ্রুতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে খুব সহজে বের করতে পারবে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে v=√g r²/r+h। আর এর মান জানা আছে, জি এর মান জানা আছে, এইচ এর মান শুধু বের করবো, বসিয়ে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবং এখান থেকে পর্যায়কালটাও বের করতে পারবে, অর্থাৎ তার 1 বছর হতে কত সময় লাগে। একটা বছর কাকে বলি, যখন একটা বৃত্তাকার পথ পুরোপুরি একটা আবর্তন করে, যেমন পৃথিবী সূর্যের চারপাশে একটা আবর্তন করতে যেই সময় লাগে সেটাকে আমরা 1 বছর বলে থাকি। চাঁদেরও ক্ষেত্রে চাঁদ যখন পৃথিবীকে টোটাল একটা করে, মানে পৃথিবীর চারপাশে একবার ঘুরে আছে, সেটা তার 1 বছর। তার চাঁদের 1 বছর হয় 27.3 ডেজ, 27.3 দিনের হচ্ছে চাঁদের 1 বছর, অর্থাৎ 27.3 বা 27 নিয়ার অ্যাবাউট 27 দিন। 27 দিনে চাঁদ পৃথিবীকে একটা পূর্ণ আবর্তন করে নেয়। তাহলে একটা পূর্ণ আবর্তন করে চাঁদের সময় লাগে 27 দিন, তাহলে চাঁদের বছর কত হয়, 27 দিনে বছর হয়। ঠিক আর এর দিন রাত কত হয়, ঠিক একইভাবে চাঁদ নিজের অক্ষের সাপেক্ষে, যেমন পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরলে এটাকে বলে কি আহ্নিক গতি। পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে কত সময় লাগে, 24 ঘন্টা, সেটা একটা দিন, দিন রাত হয়ে যায়। চাঁদ নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে সময় লাগে একই 27.3 দিন, অর্থাৎ চাঁদের বছর আর দিন একই, মানে 1 বছর 1 দিন। ওখানে চাঁদের হচ্ছে কি 1 বছর হচ্ছে 1 দিন। ওকে, এইভাবে কারণ চাঁদ নিজের অক্ষের সাপেক্ষে একবার ঘুরতে 27.3 ডেজ লাগে, আর পৃথিবীর চারপাশে ঘুরতে 27.3 ডেজ লাগে। তাহলে এখানে চাঁদের বছর আর দিন সেম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারলে। তাহলে এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এবারে যদি আমি স্পেশাল কেস নিই, অর্থাৎ যদি কোনো বস্তু পৃথিবীর কাছাকাছি থাকে, কারণ পৃথিবীর কাছাকাছি থাকে কোনো বস্তু পৃথিবীর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে কেন কোনো বস্তু পৃথিবীর থাকলে আর মাছ গ্রেটার দ্যান এইচ হবে, তাই না? ধরো পৃথিবীর খুব কাছাকাছি আছে, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি কোনো বস্তুর অবস্থান হলে ব্যাসার্ধ দেখে না কত, 6400 কিলোমিটার, তাই না? যদি তার তুলনায় যদি এইচটা 100 মিটার 200 মিটার এরকম হয়, তা তার তুলনায় তাহলে আরটা অনেক বেশি, তাহলে আর মাছ গ্রেটার দ্যান এইচ হবে, কারণ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান হলে। তাহলে সেখানে বলতে হবে তাহলে অতএব r+h নিয়ারলি ইকুয়াল টু আর হবে, তাই না? আমরা অর্থাৎ পৃথিবীর কোনো কাছাকাছি কোনো বস্তু থাকলে সেক্ষেত্রে আমরা h=0 ধরে নিতে পারি। সেক্ষেত্রে কী হবে দেখুন, সেক্ষেত্রে হবে কি, আমি সেটাকে যে v0 বলছি, নর্মাল v= হচ্ছে অতএব এক্ষেত্রে দ্রুতি হবে v= দেখে না, দুটো দিয়ে ফর্মুলায় বসাবো আমি, √gm/r, কারণ r+h নিয়ে r, তাহলে gm/r অথবা বা আমি এখানে লিখছি অথবা v= যেটা ওখানে ছিল √gr²/r, তাহলে আর একটা কাটবে, তাহলে v= √gr।
তাহলে এটা হচ্ছে কি, তাহলে এই বেগটা কিসের জন্য পেলাম দেখলাম, তাহলে এই বেগটা পেলাম বা এই দূরত্বটা পেলাম কি পৃথিবীর কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তার বেগ হবে কত, ভি ইকুয়াল রুট অফ জি আর। আর আমরা এসকেপ ভেলোসিটি কী পেয়ে গেলাম, ভিই ইকুয়াল টু রুট অফ 2gr। তার ডিফারেন্সটা ভালো করে দেখে নাও, ডিফারেন্সটা ভালো করে দেখে নাও। এখানটায় এমসিকে গুলিয়ে দিতে পারে যে পৃথিবীর কাছাকাছি থাকা, পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু পৃথিবীকে আবর্তন করলে তার দ্রুতি কত হবে, সেটা হচ্ছে কি ভি ইকুয়াল রুট অফ জি আর। আর কি পৃথিবী থেকে কোনো বস্তুকে মুক্ত করতে, ভূপৃষ্ঠের বাইরে, পৃথিবী বায়ুমণ্ডলের বাইরে বের করতে সে যে মুক্তিবেগ লাগে সেই মুক্তিবেগ কী হবে, রুট অফ 2g। তার ডিফারেন্স কি 2। ওকে, তাহলে যদি বলে পৃথিবীর কাছাকাছি অবস্থানে কোনো বস্তুর দ্রুতি এবং এসকেপ বেগ বা এসকেপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক, এদের অনুপাত নির্ণয় করো, তাহলে কীভাবে নির্ণয় করে দেখে নাও। যদি বলে ভি ই ইস টু ভি, তাহলে এটা হবে কত, রুট 2:1। দেখে নাও, কারণ রুট 2 ডিফারেন্স, রুট 2:1। আর যদি বলে ভি ইস টু ভিই, সেটা হচ্ছে কি 1:√2। এইটা দেখে না, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে, গুরুত্বপূর্ণ, যে ভালো করে বুঝে নাও। দুটো অনুপাত বের করো, ভিই ইস টু ভি হলে অর্থাৎ মুক্তিবেগ এবং পৃথিবীর কাছাকাছি অবস্থায় কোনো বস্তু দ্রুতির যদি অনুপাত বের করা হয় তাহলে রুট 2:1 হবে, কারণ এখানে রুট 2 পরিমাণ বেশি আছে, ডিফারেন্স থেকে রুট 2 পরিমাণ বেশি আছে, রুট 2:1 হবে। আর ভি ইস টু ভি হলে 1:√2, ভি রুট 2 পরিমাণ বেশি হবে। ওকে, তার মানে আমরা বলতে পারি কি ভিই ইকুয়াল টু রুট 2 ইন্টু ভি। ভালো করে সম্পর্ক দেখলাম, মুক্তিবেগ এবং পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুর দ্রুতির মধ্যে যে সম্পর্ক হয় ভিই ইকুয়াল রুট 2 ইন্টু ভি, কারণ এটা তো ভি ইকুয়াল রুট জি আর। ওকে, খুবই ইন্টারেস্টিং বিষয় এটা। এইভাবে ভালোভাবে একটার সঙ্গে একটা লিঙ্ক করে মনে রাখলে খুব সহজে তোমরা এটা ভুলবে না, খুব সহজে তোমার মনে থাকবে এগুলো। তাহলে দেখে নাও, নেক্সট হচ্ছে কি আমরা পর্যায়কালটা বের করবো। তাহলে আমরা দুটো বেগ দ্রুতি পেয়ে গেলাম, পর্যায়কালটা কী হবে দেখে নাও। পর্যায়কালটা এক্ষেত্রে আমাকে তাহলে অতএব পর্যায়কাল t ইকুয়াল টু 2π রুট অফ r³ বাই জি আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর কিউ কাটবে, একটা আর থাকবে, তাহলে t ইকুয়াল টু 2π রুট অফ r বাই জি। এইটা t ইকুয়াল টু 2π রুট অফ r বাই জি, তাই না? এরকম তো দেখেছি ফর্মুলা, এগুলো খুব সহজে এগুলো আমরা বের করতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা আলোচনা করেছিলাম যে কি এই কৃত্রিম উপগ্রহের মোট শক্তি কত, সেটা আমরা নির্ণয় করতে গেলে খুবই সহজ। তাহলে আমি এখানে সব মুছে দিচ্ছি এগুলো, আমরা পাশে এটা লিখেও রাখবো। এটা দেখে নাও, সেটা কী পেয়েছিলাম, ভি ইকুয়াল টু কী পেয়েছি, ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছিলাম কি দেখে নাও, জি এম বাই আর প্লাস এইচ, তাই না? এটা পেয়েছিলাম। আর টি ইকুয়াল টু পেয়েছিলাম 2π রুট অফ আর প্লাস এইচ তার হোল কিউব বাই জি এম। ওকে, এই দুটো লিখে রাখছি, কারণ এগুলো আমরা এক্ষেত্রেও কাজে লাগবে। দেখে নাও কীভাবে নির্ণয় করবো, দেখে নাও কৃত্রিম উপগ্রহের মোট শক্তি। মোট শক্তি, ওকে দেখে নাও। তাহলে আমরা এর আগে যে ছবিটা দেখলাম সেখানে হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র করে কোনো কৃত্রিম উপগ্রহ যদি একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার উপরে যদি আবর্তন করে, সেক্ষেত্রে কী হয়, দুটো শক্তি সেখানে কাজ করে, একটা হচ্ছে গতিশক্তি, একটা স্থিতিশক্তি। তাহলে এই ভি দ্রুতিতে তাহলে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কত হবে, তাহলে আমি বলতে পারি কি এম ভরের, স্মল এম ভরের কৃত্রিম উপগ্রহ ভি দ্রুতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করলে উপগ্রহটির গতিশক্তি হবে, উপগ্রহটির বা কৃত্রিম উপগ্রহটির গতিশক্তি হবে
সেটা কী হবে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি ই কে দিলাম, ই কে মানে কাইনেটিক এনার্জি, সেটাকে হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ অফ এম ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ার মান আমার জানা আছে, আমরা এগুলোতে আর এর আগে আমরা করলাম ক্যালকুলেশন। তাহলে মানটা বসিয়ে দেবো, কী পাই দেখে নিই। তাহলে এখানে বলতে পারি তাহলে বা ই কে ইকুয়াল টু হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ারটা কী ছিল, জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ। এখান থেকে ক্যাপিটাল এম হচ্ছে কি পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে কি আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভর। তাহলে সেখানে বলতে তাহলে বা ই কে ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর, বা আমি এখানে বলতে পারি কি 1/2 ইন্টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম, এটা পেলাম। আবার স্থিতিশক্তি হবে, আবার কৃত্রিম উপগ্রহটির স্থিতিশক্তি হবে, স্থিতিশক্তি কত হবে দেখে নাও, ইপি। ওকে, ইপি ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। ডিস্টেন্স কী ছিল, আর প্লাস এইচ। এখানে দেখা স্থিতিশক্তি ঋণাত্মক আর গতিশক্তি ধনাত্মক হয়, তাই না। এবার এটাকে 2 বলছি, 2 নম্বর সমীকরণ। এবারে 1 আর 2 যদি ভালো করে দেখে নাও, 1 আর 2, ওকে, এখানে দেখা জি এম এম বাই আর প্লাস এইচ, এখানে মাইনাস জি এম এম। তার মানে এখানে বলতে পারি তাহলে অতএব ফ্রম 1 and 2 তাহলে 1 আর 2 থেকে আমরা কী বোঝাই, জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে এটা কী হচ্ছে দেখুন, এর মান হচ্ছে কি 2K। এটা যদি দেখে নিই জি এম এম বাই আর প্লাস এইচ মানে কি 2K। তার মানে বলতে পারি ইপি ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, সেটা হচ্ছে কি 2K। পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির দ্বিগুণ। যদি আমরা নেগেটিভটা না নিই, যদি মানটাই নিই, মাইনাস কি এর জন্য কি পোটেন্সিয়াল এনার্জি অলওয়েজ নেগেটিভ। কেন হয় সেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারটি। তাহলে আমরা এখান থেকে যদি দুটোকে কম্পেয়ার করি, কি দেখতে পাচ্ছি যে পোটেন্সিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি কি দ্বিগুণ হচ্ছে, তার মানে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তাই না। এটা এই পয়েন্টটা মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখবে যে গতিশক্তি স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হয়। ওকে, তাহলে এটা হচ্ছে। এবার যদি আমরা মোট শক্তি নির্ণয় করি, তাহলে অতএব মোট শক্তি কী হবে দেখো, মোট শক্তি হচ্ছে কি, তাহলে ই ইকুয়াল টু ই কে প্লাস ইপি। তাহলে মান বসাই জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর প্লাস এইচ। এখানে হচ্ছে কি স্থিতিশক্তি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। তাহলে এখানে যদি আমরা জি এম এম বাই আর প্লাস এইচ যদি কমন নিয়ে নিই, তাহলে কী পাবো দেখো, আমি এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে বা ই ইকুয়াল টু জি এম স্মল এম বাই আর প্লাস এইচ কমন, তাহলে থাকে হাফ মাইনাস 1। তাহলে হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ আসবে, তার মানে বা ই ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। এখানে 2 থাকবে, হাফ। তাহলে এইটাই হচ্ছে মোট শক্তি। তাহলে এখানে আমরা কী পাচ্ছি যে কৃত্রিম উপগ্রহের মোট শক্তি কি ঋণাত্মক, নেগেটিভ হচ্ছে। তাহলে এটা সর্বদা মনে রাখবে, কোনো কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যখন পৃথিবীর উপরে পৃথিবী প্রদক্ষিণ করে ঘুরবে, তার যে মোট শক্তি হবে সেই শক্তিটা কী হবে, ঋণাত্মক বা নেগেটিভ হবে। ওকে, ধনাত্মক কখনোই হবে না। দেখে নাও, যদি কোনো এটা কী হচ্ছে কি নরমাল বৃত্তাকার, এটা কোনো কক্ষপথে যদি ঘুরে, সেক্ষেত্রে কোনো কৃত্রিম উপগ্রহের কি শক্তি হয় ঋণাত্মক, নাহলে 0 হয়, কখনো ধনাত্মক হয় না। যদি ধনাত্মক হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি অসীমে চলে গেছে, তাই না, তার মানে মুক্তি পেয়ে গেছে। কারণ এক্ষেত্রে দেখে নাও, যেহেতু আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে এটা কখনো মুক্তি পায় না, পৃথিবীর মানে মহাকর্ষের মধ্যেই থাকে, ফিল্ডের মধ্যেই থাকে, সেই জন্য এর শক্তি কখনো ধনাত্মক হবে না। এটা সর্বদা মনে রাখবে যে পৃথিবীর
পৃথিবীর কেন্দ্র করে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ ঘুরে বেড়ায় তারা অবশ্যই একটা নির্দিষ্ট পৃথিবীর কেন্দ্র থেকে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে। আর নির্দিষ্ট একটা দূরত্বে থাকার জন্য এদের শক্তি সর্বদা কি ঋণাত্মক হবে। ওকে, কখনো এদের শক্তি ধনাত্মক হবে না। এই পয়েন্টটা কিন্তু ভালো করে নোট রাখবে, কারণ এখান থেকেও MCQ কোশ্চেন আসতে পারে যে কৃত্রিম উপগ্রহের শক্তি ধনাত্মক না ঋণাত্মক না শূন্য। তাহলে এক্ষেত্রে সর্বদা কী হবে? ঋণাত্মক হবে। ধনাত্মক হলে সেটা কি পৃথিবী থেকে বাইরে চলে যাবে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, অসীমে চলে যাবে, অর্থাৎ মুক্তি পেয়ে যাবে। তাই এক্ষেত্রে যেহেতু মুক্তি পায় না, একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে, সেই জন্য এটা সর্বদা কী হবে? ঋণাত্মক হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট যেটা আলোচনা করা হচ্ছে কি জিও স্টেশনারি স্যাটেলাইট। এবার কিছু স্টেশনারি স্যাটেলাইট আছে, মানে কৃত্রিম উপগ্রহ, যেটা হচ্ছে কি জিও স্টেশনারি স্যাটেলাইট আছে, পোলার স্যাটেলাইট আছে। ওকে, এগুলো সম্পর্কে একটু আলোচনা করে দেবো। জিও স্টেশন স্যাটেলাইট সম্পর্কে তোমরা ক্লাস 11 মহাকাশ চ্যাপ্টারে পড়েছিলে, তবে আমি এখানে জাস্ট একটু বলে দিই যে জিও স্টেশন স্যাটেলাইটটা কি। তো এমন একটা কৃত্রিম উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয়েছে বা রাখা হয়েছে যেই কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল পৃথিবীর আহ্নিক গতির সঙ্গে সমান। অর্থাৎ পৃথিবী যেই বেগে, অর্থাৎ এখানে পৃথিবী আছে, পৃথিবীর উপর একটা স্যাটেলাইট আছে। ওকে ওকে, এটা স্যাটেলাইট আছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। দেখে নাও, পৃথিবী যেই বেগে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরবে, ওকে, সেই বেগে এই স্যাটেলাইটটা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। ঠিক সেই সময়ে এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তার ফলে হচ্ছে কি, পৃথিবী থেকে ওই বস্তুটাকে দেখলে কি হচ্ছে, যে স্থির মনে হয়। ওই কৃত্রিম উপগ্রহটাকে পৃথিবী থেকে দেখলে মনে হচ্ছে স্থির আছে, সেই কারণে একে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। তো তাহলে এর পর্যায়কাল হচ্ছে কি T=24 আওয়ার। তাহলে এর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তা 24 ঘন্টা আওয়ার, তাহলে আমরা যদি পর্যায়কালেতে যদি বসিয়ে দিই, যেমন পর্যায়কাল আমরা পেয়েছিলাম কি, যে T=2πr+h^2/gr²। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, সেখানে টি এর মান কত পাবো আমরা? 24 ঘন্টা পাবো। সেখান থেকে যদি আমরা এইচ বের করি, তাহলে এখান থেকে তোমরা নিজেরা বের করবে, বা তোমাদের এনসিইআরটি বই দেওয়া আছে এইচের মানটা। তাহলে উচ্চতাটা কত আছে সেটা, তাহলে এই নির্দিষ্ট একটা উচ্চতায় যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয় বা রাখা হয়, তাহলে সেই কৃত্রিম উপগ্রহটা কী হচ্ছে কি, সেটা ওই জায়গায় যাবে এবং তার পর্যায়কালটা হবে সে এমন বেগে যাবে যেই বেগে পৃথিবী নিজের অক্ষে, ভালো করে বুঝুন, যেই বেগে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে একবার ঘুরতে সময় লাগে, ঠিক সেই বেগে ওই কৃত্রিম উপগ্রহটি সেই দ্রুতিতে চলতে থাকে। তার ফলে হচ্ছে কি, পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি, কৃত্রিম উপগ্রহের বার্ষিক গতি দুটো সেম। তার ফলে পৃথিবী থেকে যখনই আমরা দেখি কৃত্রিম উপগ্রহটাকে, তখনই স্থির মনে হয়। ওকে, তাহলে এরকম কৃত্রিম উপগ্রহকে বলা হয় কি জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ। ওকে, তাহলে ভূসমলয় উপগ্রহ কি, তাহলে এই গ্রহটাকে পৃথিবী থেকে দেখলে সর্বদা স্থির বলে মনে হবে। আর এই গ্রহগুলি পৃথিবীর নিরক্ষীয় তলে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর ঘুরে বেড়ায়। যদি আমরা দেখাই ছবিটা, যদি এখানে একটু আঁকি, তাহলে এই হচ্ছে ধরলাম পৃথিবী, এটা ধরলাম আমার, এটা যেমন নিরক্ষরেখা। তাহলে এই ভূসমলয় উপগ্রহটি বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটটি এই পথে ঘুরে বেড়াবে, এই তলে ঘুরে বেড়াবে। তাহলে এই তলে যে কী থাকে, ভূসমলয় কক্ষপথ। এই কক্ষপথকে বলা কি ভূসমলয় কক্ষপথ বা জিও স্টেশনারি অরবিট। তাহলে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট কী করে, সেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে, দেখে না উচ্চতা তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি তো বলে দিচ্ছি h=35,800 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে যদি 35,800 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়, তাহলে এর পর্যায়কাল দাঁড়াবে T=24 আওয়ার, 24 ঘন্টা দাঁড়াবে। অর্থাৎ 24 ঘন্টায় এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আর পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 24 ঘন্টা। তাহলে পৃথিবীর আহ্নিক গতি আর ভূসমলয় উপগ্রহের বার্ষিক গতি দুটো সেম। তা সেম হওয়ার জন্য মনে হয় যেন একটা স্থির আছে, সেই জন্য এর নাম দেওয়া আছে কি
ভূসমলয় উপগ্রহ। এবং এটা কোন কক্ষপথে থাকে? নিরক্ষীয় তলের যে কক্ষপথ আছে এই বরাবর ঘুরবে। কারণ এই পয়েন্টগুলো বা এই ইনফরমেশনগুলো তোমাকে জানা দরকার। তাহলে পৃথিবীর আহ্নিক গতি আর ভূসমলয় উপগ্রহের বার্ষিক গতি দুটো সেম হবে, আর এটা নিরক্ষীয় তলে ঘুরে বেড়ায়। এবং আর কি, আর এই স্টেশনের এই স্যাটেলাইটের উচ্চতা কত আছে? 35,800 কিলোমিটার। এমনকি তোমরা বেগও বা দ্রুতিও নির্ণয় করতে পারবে যদি মানটা বসিয়ে দাও। ওকে, তো নেক্সট আরেকটা যে উপগ্রহ আছে কৃত্রিম উপগ্রহ, সেটা কি পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট সেটি আবার এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বা উত্তর মেরু দক্ষিণ মেরু মেরু বরাবর গতিশীল থাকে, মানে এর অরবিট হচ্ছে এই বরাবর। তাহলে এটা হচ্ছে মেরু কক্ষপথ। অর্থাৎ যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এই বরাবর বা উত্তর মেরু দক্ষিণ মেরু মেরু বরাবর যে একটা কৃত্রিম উপগ্রহকে ছোড়া হয়, সেই কৃত্রিম উপগ্রহ বলা হয় কি যে মেরু বা পোলার স্যাটেলাইট। যেমন কি ইনসার্ট একটা যে পোলার স্যাটেলাইট আছে। ওকে, তাহলে এই হিসাবে তার দুটো আমরা জানলাম, একটা পোলার স্যাটেলাইট আর একটা হচ্ছে কি জিও স্টেশনের স্যাটেলাইট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে কি লাস্ট যেটা বাকি সেটা হচ্ছে ভারহীনতা বা ওয়েটলেসনেস। ভারহীনতা কি দেখেন, ভারহীনতা কি? ভারহীনতা বা ওয়েটলেসনেস। ওয়েটলেসনেস বা ভারহীনতা। তাহলে ওয়েটলেসনেস বা ভারহীনতা কি দেখে নাও, একটা সিম্পল এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি দেখে নাও। তাহলে একটা স্প্রিং আছে বা একটা আমাদের হয় না সেই তুলা যন্ত্র, ওকে, স্প্রিং তুলা যন্ত্র আছে, এখানে আংটা আছে, এখানে কাঁটা, এখানে সব দাগ করা আছে। এখান থেকে আমরা একটা অঙ্ক এরকম করেছিলাম তাই না, এখান থেকে কোনো একটা ওয়েট ভর যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার ওজনটা কি আমরা এখানে দেখতে পাই, কাঁটা থাকে কাঁটা দেখতে পাই। এই ওজনটা কীভাবে দেখতে পাই দেখুন, বা আমাদের ওজনটা আমাদের ওয়েটটা কীভাবে আমরা মেজারমেন্ট করি। তাহলে আমরা যেই বল এই ভূপৃষ্ঠে প্রয়োগ করবো, ভূপৃষ্ঠ কি প্রতিক্রিয়া স্বরূপ সেই বল দেখাবে। তার মানে এই বস্তুটা এটা ঝোলার জন্য বস্তুটি নিজের দিকে যেই বল প্রয়োগ করবে, ঠিক এখানে যে এই স্প্রিংয়ের মধ্যে যে টান কাজ করবে, টানটা কোন দিকে কাজে? বিপরীত দিকে। ভালো করে বুঝে নাও, আমরা এটা আগেও কপি কলেরিতে অনেকবার এগুলো আলোচনা করেছিলাম, বা ক্লাস 11 নিউটনস ল বা এই নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা পড়বে, সেখানে খুব সহজে আলোচনা করা আছে। তাহলে কোনো সুতোতে কোনো বস্তুকে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে বস্তুর ভর যদি এম হয় তার ওজনটা কোন দিকে কাজ করে? mg। আর সুতোর টান কোন দিকে কাজ করে? উপর দিকে, তাই না? এটা তা সেই এখানে দেখে নাও যে আমরা যখন কোনো একটা স্প্রিং তোলাতে কোনো বস্তুকে ঝুলিয়ে দিচ্ছি, তার ওজনটা কোন দিকে? নিচের দিকে। তার এর ওজনটা কত আমরা মাপি কোথায়? এই তুলা যন্ত্রে। কীভাবে? এর প্রতিক্রিয়া বল স্বরূপ এই সুতো এই স্প্রিংয়ে যে টান প্রযুক্ত হবে সেইটা এখানে আমরা ওজনটা দেখি, তার ওজনটা কত। তাহলে আমরা যেই ওজনটা মেজারমেন্ট করি, ওয়েটটা যে মেজারমেন্ট করি, সেটা কিসের জন্য? সেটা বিপরীতমুখী, অর্থাৎ প্রতিক্রিয়া বলের জন্য। এবার দেখে নাও, যদি এই দুটো বস্তুকে গতিশীল করে দেওয়া হয় তাহলে কী হবে? এই সুতোর এই যে স্প্রিংয়ে সেই টানটা পড়বে না। অর্থাৎ আমি বলতে চাইছি দেখে নাও, আমি একটা রশ্মিকে ধরে আছি, ওকে, রশ্মিটা ধরে আছি, তাহলে আমার ওয়েটের জন্য আমার ওয়েটটা যত নিচে দিকে কাজ করে রশ্মিটা তত টাইট হবে, ততটা মানে উপর দিকে তার ওজনটা বা সুতোটা টাইট হয়ে থাকবে। এবার দেখে নাও, আমি আর সুতো দুটোতেই একই স্পিডে মুভ করছি, তার সুতোতে কোনো টান পড়বে কি? ভালো করে ভেবে নাও, মানে তুমি টানছো সেটা নিজেই পড়ে যাচ্ছে। তুমি একটা জিনিসকে এমন ধরে আছো বা তুমি এমন এক জিনিসে দাঁড়িয়ে আছো, ধরো একটা তুমি পাল্লার উপর দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমার ওজন দেখা যাচ্ছে কত, এবার তুমি নিচে পড়ে যাচ্ছে, পাল্লাটাও নিচে পড়ে যাচ্ছে, তাহলে পাল্লার উপর কি তোমার ওজন কাজ করবে? একটা জিনিসের উপর তুমি দাঁড়িয়ে আছো, তার ফলে তুমি তোমার নিজের ওয়েট অনুভব করছো। ধরো কোনো একটা শক্ত জিনিস, ভালো করে এটা একটু ইমাজিন করার চেষ্টা করো, কোনো একটা শক্ত জিনিসের উপর তুমি দাঁড়িয়ে আছো, তার ফলে তুমি তোমার নিজের ওজন বুঝতে পারো, অনুভব করতে পারো। তুমি গ্রাউন্ডে দাঁড়াও, তুমি তোমার ওয়েট করো, তুমি একটু বুঝতে পারো আমার ওয়েট আছে, তাই না? যেমন লিফটে উপরে উঠতে গেলে নিজেকে ওয়েট একটু বেশি মনে হয়, রাস্তাতে চলো, গাড়ি চলো, যেখানে চলো, তুমি নিজেকে কখনো হালকা মনে করো না, তোমার একটা ওয়েট তুমি অনুভব করো। এবার ভাবো, ইমাজিন করার চেষ্টা করো, তুমি যার উপরে দাঁড়িয়ে আছো সেটা নিচে পড়ে যাচ্ছে আর তুমি নিচে পড়ছো,
এবং একই স্পিডে, তাহলে বলো যার উপরে দাঁড়িয়ে আছো সে তার উপরে কোনো ওয়েট হবে কি, বা তার উপরে কোনো বল প্রযুক্ত হবে কি? তুমি এর উপরে বল প্রযুক্ত করছো, এইটাও নিচে পড়ে যাচ্ছে, তুমিও নিচে পড়ে যাচ্ছ, তাহলে এর উপরে কোনো বল প্রযুক্ত হবে না। তাহলে যদি বল কোনো প্রযুক্ত না হয় তাহলে প্রতিক্রিয়া বলও কোনো পাওয়া যাবে না, তারপর ওজনটাও মনে হবে না। তাহলে এখানে দেখে নাও, যদি এই বস্তুটি এবং এই তুলা যন্ত্রটি জি ত্বরণ নিয়ে, জি অভিকর্ষ ত্বরণ নিয়ে যদি নিচে পড়তে থাকে, অর্থাৎ যেই ত্বরণে বস্তুটা নিচের দিকে পড়ছে সেই ত্বরণে এই স্প্রিং তুলাও নিচের দিকে পড়ছে, তাহলে আমি বলতে চাইছি তাহলে এই বস্তুটা কি স্প্রিংয়ের উপরে কোনো বল প্রযুক্ত প্রতিক্রিয়া বল অনুভব করবে কি? কিছু অনুভব করবে না, তখন এর ওজনটা কি জিরো দেখাবে, তাই না? ভালো করে ইমাজিন করার চেষ্টা করো, তুমি এমন একটা জিনিসের উপর দাঁড়িয়ে আছো, সেইটাও স্পিডে নিচের দিকে পড়ছে আর তুমিও পড়ছো, তাহলে তুমি নিজের ওজন আর অনুভব করবে না। তার মানে অবাধে পতনশীল, এখানে সেই জন্য বলা হয় অবাধে পতনশীল কোনো বস্তু ওজন কি শূন্য হয়ে যায়। কোনো বস্তু যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ নিয়ে যদি নিচের দিকে পড়ে, সে তখন নিজেকে ওয়েটলেসনেস মনে করবে। ওয়েটলেস, যেমন স্প্রিংয়ের এর ক্ষেত্রে দেখো না, বিশেষ করে যেটা বলেছিলাম কি নিউটনের সাথে লিফটের ক্ষেত্রে যেটা বলেছিলাম, দেখো যখন কোনো লিফট অভিকর্ষ ত্বরণের নিচের দিকে পড়তে থাকে তখন লোকটা কি ভাসতে থাকে, ভেসে বেড়ায়, তার মানে কি তার ওয়েট থাকে না। তার মানে এমন কোনো চেম্বারের মধ্যে যদি থাকি, সেই চেম্বারের ত্বরণ যদি অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে তার ভিতরে যেই সমস্ত বস্তু থাকবে তারও ত্বরণ কী হয়ে যাবে, অভিকর্ষ ত্বরণের মধ্যে সেম হয়ে যাবে। তাহলে সেখানে দুজনে কী হবে, ওয়েটলেস হয়ে যাবে, তাদের কারোরই আর ভর থাকবে না। একই বলা হয় কি ভরহীনতা, তাই না? তাহলে ভরহীনতা কি? অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে বলে তা কোনো বস্তু যদি অভিকর্ষ ত্বরণ লাভ করে তার কোনো ওজন থাকে না, বা সে কোনো বল প্রযুক্ত করতে পারে না, তারপর সে প্রতিক্রিয়া বলও পায় না। এই অবস্থাকে বলা হয় কি ভারহীনতা বা ওয়েটলেসনেস। এবারে আসা যাক স্যাটেলাইটের ক্ষেত্রে কী হয়, আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ক্ষেত্রে। তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কী হচ্ছে কি পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বে আবর্তন করতে থাকে, তাই না? তা সেই আবর্তন করার সময় তাকে এমনভাবে সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কেন্দ্রমুখে পৃথিবীর কেন্দ্রের দিকে যে ত্বরণ উৎপন্ন হয় সেই ত্বরণটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের সমান হয়। ভালো করে বুঝে নাও, যেই সমস্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে সেই কৃত্রিম উপগ্রহের কেন্দ্রের অভিমুখে যে ত্বরণ হয় সেই ত্বরণটা অভিকর্ষ ত্বরণের মধ্যে সমান হয়ে যায়। তার ফলে এটা কী হচ্ছে, অবাধে পতনশীল বস্তুর মতো কেস হয়ে যাবে। তার মানে এই স্যাটেলাইটটা কী হচ্ছে, ওয়েটলেস থাকবে, অর্থাৎ এখানে এই স্যাটেলাইটের কোনো ওয়েট থাকবে না। তাহলে এর ভিতরে যারা থাকবে তাদের কি কোনো ওয়েট থাকবে না। সেই জন্য মহাকাশের ভিতরে যারা থাকে বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা থাকে তাদেরকে আমাদেরকে ভেসে বেড়াতে দেখি, এখান থেকে এখানে পর্যন্ত ভেসে বেড়ায়। কারণ কি, যেই আর্টিফিশিয়াল স্যাটেলাইট সেইটাই অবাধে পতনশীল ত্বরণ নিয়ে আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ নিয়ে আছে। তো তার ভিতরে যারা থাকে তারা অভিকর্ষ ত্বরণ অর্থাৎ লিফটের মতো কাজ হবে। তা সেখানেও বস্তুগুলো কী থাকবে, তাদের ওয়েটলেসনেস, নিজে ভারহীন মনে করবে, সেই জন্য অবাধে ভেসে বেড়ানোর মতো এখানে ওখানে ভেসে থাকতে পারে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, এটা কি বলা হয় কি ওয়েটলেসনেস বা ভারহীনতা। ওকে, তা দেখে নাও আজকে আমি তোমাদের মহাকর্ষ চ্যাপ্টারে যা থিওরি ছিল এনসিইআরটি বইয়ের পুরোটাই ডিসকাস করালাম। নেক্সট ভিডিওতে এখানে এই চ্যাপ্টারে যে ফুট নোটগুলো আছে সেগুলো ডিসকাস করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে পারলে কিনা সেটা কমেন্টে বলবে, কোনো সমস্যা থাকলে সেটা জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।